বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে বিশ্ব আলাপনের নিয়মিত অনুষ্ঠান প্রতিদিনের আলাপন পর্ব একে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিম। আজকের পর্বে আমরা আলোচনা করব যুদ্ধের মধ্যেই ইরানের তেল রপ্তানি বৃদ্ধি এবং এর ফলে তাদের রপ্তানি আয়ও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আপনাদের শুনতে অনেকের কাছে অদ্ভুত মনে হবে, কারণ একটা দেশে যখন যুদ্ধ চলে তখন ওই দেশের সাধারণত রপ্তানি আয় কমবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা একটি ব্যতিক্রম দেখছি ইরানের ক্ষেত্রে, যে এই যুদ্ধের মধ্যে তাদের বিভিন্ন রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে তারা আপনার যুদ্ধ বন্ধের জন্য 15টি প্রস্তাব দিয়েছে এবং এ প্রস্তাব ইরান পর্যালোচনা করছে। কিন্তু তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা এই যুদ্ধের বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। এই যে ইরানের যে শক্ত অবস্থান, এটার অনেকেই মনে করছেন তাদের রপ্তানি আয় এটা স্বাভাবিক রয়েছে, বরং যুদ্ধের আগের চেয়ে যুদ্ধের সময় বৃদ্ধি পেয়েছে। কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমি একটু আপনাদেরকে বলি। যুদ্ধ পূর্ব সময়ে অর্থাৎ 28শে ফেব্রুয়ারির আগে ইরান প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল উৎপাদন করত। এখনো কিন্তু ইরান এই যুদ্ধের মধ্যেও তাদের এই তেল উৎপাদনটা ধরে রেখেছেন, অর্থাৎ এখনো তারা প্রায় 16 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাকার্স.কম তারা বলছে যে ইরান ফেব্রুয়ারি মাসে প্রতিদিন তেল রপ্তানি করে তারা আয় করেছে $11.50 কোটি। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর, মানে আমি যদি 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো এবং 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এই তথ্য তারা দিচ্ছে যে ইরান প্রতিদিন এই সময়ের মধ্যে তেল রপ্তানি করে তারা আয় করেছে $13.90 কোটি। অর্থাৎ যুদ্ধের আগের চেয়ে যুদ্ধের শুরুর সময়ে ইরানের প্রতিদিন তাদের তেল রপ্তানি করে আয় বেড়েছে আপনার $2.40 কোটি। যদি আপনি এটাকে 28 দিনের যুদ্ধ এখন এই পর্যন্ত চলছে, তাহলে আমরা যদি ধরে নিই, তো এই 28 দিনে ইরান তেল রপ্তানি করে যুদ্ধের আগের চেয়ে অতিরিক্ত $67.20 কোটি তারা আয় করেছেন। এটি একটা বিষয়। আরেকটা দিক হচ্ছে হরমুজ প্রণালী থেকে তাদের অতিরিক্ত আয়। নিশ্চয় আপনারা জানেন যে হরমুজ প্রণালী যেটি রয়েছে, এই হরমুজ প্রণালী এটি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করে ইরান, এবং যুদ্ধ শুরু হওয়ার পর এই কার্যত এই হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া বা ইরানের অনুমতি ব্যতীত কোনো জাহাজ এই হরমুজ প্রণালীতে চলাচল করছে না। কিন্তু হ্যাঁ, এই যেসব জাহাজগুলো ইরানের অনুমতি নিয়ে যাচ্ছে তাদেরকে ইরানকে অতিরিক্ত ফি দিতে হচ্ছে। ইরান এখানে একটা ফি নির্ধারণ করেছে। একটি যে জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করবে, সে জাহাজে যে পরিমাণ পণ্য রয়েছে ওই পণ্যের যে মূল্য তার 10% ফি ইরানকে দিতে হবে। এতে করে ইরান হরমুজ প্রণালী থেকে প্রতিদিন $20 লাখ তারা অর্থ আয় করছে। এটাকে যদি আপনি ধরে নেন যে ইরানের এই আয়টা গত 28 দিনে প্রায় $6 কোটি। তার মানে আমরা বুঝতে পারি শুধু হরমুজ প্রণালী এবং তেল রপ্তানি করে যে এখন আন্তর্জাতিক যে বাজার মূল্য তেলের, তার যে ঊর্ধ্বগতি, এতে করে ইরান প্রায় আপনার $73 কোটি তারা এখানে আয় করতে সক্ষম হয়েছে এই যুদ্ধের কয়েকদিনের মধ্যে। আরো অন্যান্য আয় রয়েছে। অনেকের কাছে মনে হবে এটা কিভাবে সম্ভব, ইরান এটা কিভাবে তারা এটা মানে অব্যাহত রাখতে পেরেছে তাদের এই রপ্তানি আয়টা। আমি এটি 5টি কারণ আপনাদেরকে আমি তুলে ধরছি। এটি আমি তুলে ধরছি, কিন্তু এটি বিভিন্ন যে সংবাদ মাধ্যম রয়েছে, আল জাজিরা, রয়টার্স, বিবিসি, এনডিটিভি, বিবিসি, এসব সংবাদ মাধ্যম থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই যে তথ্যটি আছে যে যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তারা শিথিল করেছে। আপনারা জানেন যে বহুদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ইরানের তেলের উপরে নিষেধাজ্ঞা তারা করেছিল। গত 21শে মার্চ 2026, মানে এই গত 21শে মার্চ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি ঘোষণা করেছেন যে সব সমুদ্রগামী জাহাজ ইরানের তেল নিয়ে সমুদ্রে রয়েছে, এসব জাহাজের থেকে ইরান তেল রপ্তানি করতে পারবে যে কোনো দেশে। এখানে আর নিষেধাজ্ঞা থাকবে না। এটা 30 দিনের জন্য তারা করেছে, অর্থাৎ আগামী 19 এপ্রিল পর্যন্ত এটি বহাল থাকবে।
বিভিন্ন যে সংস্থা তারা তথ্য দিচ্ছে যে বর্তমানে এ সমুদ্রে ইরানের তেল নিয়ে যে জাহাজগুলো আটকে রয়েছে, সব জাহাজের তেলের পরিমাণ বলা হচ্ছে প্রায় 14 কোটি ব্যারেল। 14 কোটি ব্যারেল, আমি সংখ্যাটা আপনাদের বলি, যে আমাদের পৃথিবীতে প্রতিদিন 10 কোটি ব্যারেল তেল প্রয়োজন হয়। তার মানে ইরানের যে পরিমাণ তেল সমুদ্রে জাহাজে আটকে আছে, এ তেল দিয়ে আমাদের পৃথিবীর প্রায় 1.5 দিন তেলের আপনার যে চাহিদা সেটা মেটানো সম্ভব। এ পরিমাণ তেল যখন ইরান বিভিন্ন দেশে রপ্তানি করছে, এর ফলে তাদের অতিরিক্ত আয়টা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি কারণ আপনাদেরকে আমি বলি, আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের দাম বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যেহেতু ইরানের উপরে দীর্ঘদিন ধরে তারা তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, এর ফলে ইরানের তেল ক্রয়ের প্রধান দেশ ছিল চীন, এবং চীন যে পরিমাণ তারা তেল ক্রয় করত, আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য তার চেয়ে কম টাকায় তারা ক্রয় করত, এবং ইরানও বাধ্য হয়ে এটা বিক্রি করত। আমি একটা পরিসংখ্যান দিই, আন্তর্জাতিক বাজারে যে ব্যারেল বিক্রি হতো ধরেন যে দামে, তার চেয়ে ইরান আরো $10 কমে বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করত। উদাহরণস্বরূপ ধরেন যুদ্ধের আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল আন্তর্জাতিক বাজারে প্রায় $68। তার মানে ইরান যদি কোনো দেশের কাছে তেল রপ্তানি করত, তখন তারা $58-এরও নিচে তারা এটা রপ্তানি করত। কিন্তু এর ফলে যেটা হলো, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করলো, আন্তর্জাতিক বাজারে তেলের সংকটের কারণে ইরানের তেলের চাহিদা বাড়লো, তখন ইরানের এই যে ব্যবধানটা, যেটা $10 যে ব্যবধানটা ছিল, এটা কমে এখন দাঁড়িয়েছে $2.10। $2.10, তার মানে বুঝতে পারেন যে ইরান $8 তারা এখান থেকে লাভবান হচ্ছে ব্যারেল প্রতি। তাহলে ইরান যেহেতু প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল উৎপাদন করে, তাহলে $2 করে, তাহলে $8 করে যেহেতু তারা এখানে লাভবান হচ্ছে, তাহলে আমরা যদি এটা দেখি, প্রতিদিন ইরান তার আগে যে পরিমাণ তেল রপ্তানি করতো, এখনো সেটা তারা রপ্তানি করে শুধু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কমে যাওয়ার ফলে তারা লাভবান হচ্ছে প্রতিদিন প্রায় $1 কোটি। এই যে ইরানের এই অর্থটা আপনার তারা যোগ হচ্ছে। হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ, এটা তৃতীয় কারণ। হরমুজ প্রণালী যেটা রয়েছে, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ এখন করছে ইরান। ইরানের অনুমতি নেই, এখানে কেউ যাচ্ছে না। হরমুজ প্রণালী আমাদের পৃথিবীতে তেল বা জ্বালানি রপ্তানির খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। প্রতিদিন পৃথিবীতে যে 10 কোটি ব্যারেল তেল প্রয়োজন হয়, তার 2 কোটি ব্যারেল তেল আপনার যাতায়াত করে এই হরমুজ প্রণালী দিয়ে। তার মানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল আপনার পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এখন হরমুজ প্রণালী কার্যত পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ইরান, এবং এখান থেকে তেমন কোনো জাহাজ যাচ্ছে না। আমি একটি গবেষণা প্রতিষ্ঠানের আপনাদের উদ্ধৃতি দিচ্ছি, লয়েডস লিস্ট। তারা একটি তথ্য প্রকাশ করেছে গত 26শে মার্চ। সেখানে তারা উল্লেখ করছে যে যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 120টির মতো জাহাজ এখান দিয়ে যেত। এই যে 120টি জাহাজ যেত, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর এখান থেকে জাহাজ যাচ্ছে প্রতিদিন মাত্র 6টি। প্রায় 95% জাহাজ চলাচল হরমুজ প্রণালীতে কমে গেছে। এরা অধিকাংশই আপনার তেল এবং গ্যাস নিয়ে যেত। এর ফলে আপনার বিশ্ব বাজারে তেলের সংকট তৈরি হচ্ছে, কিন্তু ইরানের যেহেতু তেল রপ্তানি তারা ঠিক রাখতে পেরেছে, তাদের মূল্য এখানে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি কারণ বা চতুর্থ কারণ আমি যেটাকে বলি, উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি কার্যত বন্ধ রয়েছে এখন। উপসাগরীয় দেশ কোনগুলো? উপসাগরীয় দেশ বলতে বোঝানো হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। এই দেশগুলোকে জিসিসি ভুক্ত দেশও বলে, গালফ কোঅপারেশন কাউন্সিল। এই দেশগুলোর মূলত তেল উৎপাদন যুদ্ধের পর বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আপনারা নিশ্চয় জানেন যে দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে দেশগুলো সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে, ঠিক ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এসব দেশগুলোর বিভিন্ন সামরিক ঘাঁটি স্থাপনাতে। তারা বিভিন্ন তেল ক্ষেত্র হামলা হয়েছে, গ্যাস ক্ষেত্র হামলা হয়েছে। এই জন্য দেশগুলো কার্যত তারা স্বাভাবিক যে তেল উৎপাদন সেটা করতে পারছে না। একটি তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই উপসাগরীয় দেশগুলো, অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান, তারা পৃথিবীর যে মোট তেল উৎপাদন হয় তার প্রায় 32% তেল তারা উৎপাদন করে থাকে, মানে 1/3
ধরে নিতে পারেন। আবার তারা যে তেল রপ্তানি করে সেটাও প্রায় হচ্ছে আপনার ২৭%। তার মানে হচ্ছে যে ৪ ভাগের ১ ভাগেরও বেশি তারা তেল রপ্তানি করে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, এ দেশগুলো হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্ব বাজারে তেলগুলো রপ্তানি করতে হয়, সেটা এখন তারা করতে সম্ভব হচ্ছে না এবং নিজেরাও তেল উৎপাদন করতে পারছে না, যার অন্যত্র সুবিধাভোগী হচ্ছে ইরান। আমি আরেকটি দিক এখানে আপনাদেরকে আমি বলি যে এই যে ইরানের এই যে অতিরিক্ত রপ্তানি হচ্ছে, এটা তারা কি করছে? তাদের যে যুদ্ধে যে অর্থনৈতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে অভ্যন্তরীণভাবে, এটা তারা পুনর্গঠন করতে সক্ষম হচ্ছে। তাছাড়া যুদ্ধের যে সামরিক সরঞ্জাম, এটা উৎপাদন করতে গিয়ে যে কাঁচামাল তারা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে, বিশেষ করে চীন, রাশিয়া, তাদের কাঁচামাল সংগ্রহ তারা করতে পারছে। এই যে আপনারা দেখছেন যে ইরান সাহেব ড্রোন তৈরি করছে, বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল তারা তৈরি করছে, নিজেরাই তৈরি করছে এবং এই কাঁচামালগুলো তারা এটাতে ক্রয় করতে পারছে। অনেকের কাছে মনে হবে তাহলে যুদ্ধ করে ইরান তো ভালোই টিকে আছে, আমাদের মতো বাংলাদেশ সহ বিভিন্ন দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটার জন্য তো যুক্তরাষ্ট্র দায়ী। না, এরকম ভাবাটা মোটেও ঠিক হবে না। কারণ এই যুদ্ধের সবচেয়ে ভুক্তভোগী দেশটি হচ্ছে ইরান। কারণ আমেরিকা, ইসরায়েল তারা আইন অমান্য করে ইরানের উপরে তারা আপনার এই আক্রমণটা শুরু করেছেন। এখানে ইরানের কোনো ধরনের কেউ কোনো অভিযোগও নিয়ে আসতে পারবে না যে এই অভিযোগটা ইসরায়েল এবং আমেরিকা সত্য বলছে। যেহেতু ইরান বারবার তারা এই আমেরিকা ইসরায়েলের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই মুহূর্তে হার্ড লাইনে রয়েছে যে যদি আমেরিকা এবং ইসরায়েল তাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, তাহলে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে ভবিষ্যতে যেন ইরানকে তারা আর কখনো আক্রমণ না করে। এরকম নানান তারা প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই কামনা করে আমরা আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।